ডিয়ার ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু ক্লিনিং আইটেমস এবং হাউসহোল্ড আইটেমস, যেমন চিমটা, তারপরে পানি মোছার মপ, ময়লা তোলার বেলচা, পাটি, তারপরে এদিকে জায়নামাজ ইত্যাদি রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এগুলোর ইংরেজি জেনে নিব, কারণ আমরা প্রতিদিন এগুলো ব্যবহার করি অথচ এগুলোর ইংরেজি জানি না। তো জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই ছবিগুলোর নিচে লেখাগুলো লিখে দিয়েছি, বাট এগুলো এখন হাইড করা আছে, আমি আনহাইড করব। আমি বলে বলে যাব আর আনহাইড করব। তো আমার সাথেই থাকেন এবং ওয়ার্ডগুলো শিখে নেন। প্রথমে দেখতে পাচ্ছি ঝাড়ু। ঝাড়ু ইংরেজি হচ্ছে ব্রুম। আমরা এটাকে মনে রাখার জন্য একটা টেকনিক অবলম্বন করব, সেটা হচ্ছে রুম মানে হচ্ছে কক্ষ। তো রুমের আগে একটা বি লাগিয়ে দিব, তাহলে হয়ে যাবে ব্রুম, BROOM, ব্রুম। আর ব্রুম অর্থ হচ্ছে ঝাড়ু। আমি মনে হয় ভুলে এটাকে হাইলাইট করে দিয়েছি, হাইলাইটটাকে চেঞ্জ করে লেখার রংটাকে কালো করে দিতে হবে, তাহলে দেখতে সুবিধা হবে। তারপর হচ্ছে এটা একটা ময়লা রাখার পাত্র, যেটাকে আমাদের দেশে ডাস্টবিন বলা হয়, বিদেশেও এটাকে ডাস্টবিন বলে, বাট এর আরো কিছু নাম আছে, অনেক বইয়ে অন্যান্য নামও থাকে, যেরকম ট্র্যাশ ক্যান, ট্র্যাশ বিন, ওয়েস্ট বিন, গার্বেজ ক্যান এটসেট্রা। এক এক দেশে এক এক নামে ডাকা হয়। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মোছার কাপড়, মুছনি। একটা মেয়ে একটা ফ্লোর মুছছে। মোছার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় মপ। আর মপ আমাদের দেশে ট্রেডিশনাল যে মপ থাকে, অর্থাৎ আমাদের পুরনো গেঞ্জি কেটে আমাদের মায়েরা যেটা বানায়, মুছা, পুসা বলে, পুসাকেও মপ বলে। আবার বাজারে কিনতে পাওয়া যায়, হ্যান্ডেল থাকে, দাঁড়িয়ে মুছে, বা আমরা বিভিন্ন জায়গায় নর্মালি হসপিটাল বা বিভিন্ন রেস্টুরেন্ট, শপিং মল ইত্যাদিতে দেখে থাকি। তো ওটাকেও বলে মপ। লেখাটাকে আমি আনহাইড করে দেই, এই যে মপ, MOP মপ। তারপরে এটা হচ্ছে ময়লার বেলচা, ময়লাদানি। এটার ময়লার সাথে সম্পর্ক। আমরা মনে রাখবো কিভাবে, ময়লার ইংরেজি হচ্ছে ডাস্ট, আর কোনো পাত্র সেটাকে বলা হচ্ছে প্যান, তাহলে ডাস্ট প্যান। লেখাটা আনহাইড করে দেই, ডাস্ট প্যান। তারপরে এটা হচ্ছে এক প্রকারেরই মপ, বাট এর কাজ হচ্ছে কোনো পানি জাতীয়, তরল জাতীয় কোনো কিছুকে টেনে নিয়ে আসা, ফ্লোরটা ভেজা অবস্থায় থাকলে শুকনা করে ফেলা, বা ফ্লোর ধোয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো এর নাম হচ্ছে স্কুইজি, SQUEEGEE, স্কুইজি। তবে স্কুইজের সাথে মপও লাগানো যায়, স্কুইজি মপ, বিকজ এটা এক প্রকারের মপ। তারপর এটা হচ্ছে কি, চিমটা, মানে কাপড়ের ক্লিপ, কাপড়ের পিন। তো চিমটার ইংরেজিটা হচ্ছে প্যাগ, আবার এটাকে ক্লোথস প্যাগও বলে, ক্লোথস পিনও বলে। তো শুধু পিন বললে আসলে এটা একটু কনফিউজিং, কিন্তু শুধু প্যাগ বলা যায়। আর একটা হচ্ছে ক্লোথস প্যাগ, মানে কাপড়ের প্যাগ। তারপরে এই শাড়িতে দেখতে পাচ্ছি আমরা একটা ঘোড়ার মতো একটা ফ্রেম, আলনা আর কি। আলনা ইংরেজি হচ্ছে র্যাক। তো এটা যেহেতু ঘোড়ার মতো এবং কাপড় শুকানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, তো এটার দুইটা নাম আছে, আরো নাম থাকতে পারে। তো প্রথম নামটা হচ্ছে ক্লোথস হর্স। ক্লোথস মানে কাপড়, হর্স মানে হচ্ছে ঘোড়া। ক্লোথস হর্স মানে হচ্ছে কাপড়ের ঘোড়া বলা চলে। আরেকটা হচ্ছে এটার কাজ হচ্ছে কাপড় শুকানো, তো শুকানো ইংরেজি হচ্ছে ড্রাই। তো এটার নাম হচ্ছে ড্রাইং র্যাক। র্যাক মানে আলনা, মনে রাখবেন। লেখাটা আনহাইড করে দিচ্ছি, এই। তারপর এখানে উই ক্যান সি আ গার্ল ইজ হ্যাঙ্গিং ক্লোথস। তো যেখানে ক্লোথস মানে কাপড় হ্যাং করা হয়, মানে ঝোলানো হয় ক্লোথস প্যাগের সাহায্যে, সেটাকে বলা হয় ক্লোথস লাইন। তো এই জিনিসটা হচ্ছে ক্লোথস লাইন। আর এগুলো হচ্ছে পোল, দুইটা পোল মানে হচ্ছে খুঁটি। মেন ওয়ার্ডটা হচ্ছে ক্লোথস লাইন। তারপরে দেখতে পাচ্ছি মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের ঘরেই থাকে জায়নামাজ। তো নামাজের ইংরেজি হচ্ছে প্রেয়ার। আর বিছানোর মতো যে কোনো কিছু, পাপোশ টাইপ, কার্পেট টাইপ, এটাকে বলা হয় ম্যাট। তো এর ইংরেজি হচ্ছে প্রেয়ার ম্যাট, মনে রাখবো। তারপরে এটা ছোট একটা কার্পেট, ছোট কার্পেটকে কার্পেটও বলা যায়। আর এর স্পেসিফিক নাম হচ্ছে রাগ, RUG, রাগ। অনেকে এটা র্যাগ মনে করে, র্যাগ বলে ফেলে। র্যাগ আবার অন্য জিনিস, পরে আসবে। এটা হচ্ছে রাগ। তারপরে এটা তো আমাদের সবার বাসায় থাকে, পাপোশ, দরজার সামনে থাকে, বিছানায় ওঠার আগে থাকে, বা ঘরের মাঝখানেও থাকতে পারে। তো এর নাম হচ্ছে ডোর ম্যাট। ম্যাট মানে আগে বলেছি, ছোট পাপোশ বা যে কোনো পাপোশকে ম্যাট বলে, বিছানোর মতো কিছুকে ম্যাট বলে। তো এটা দরজার ওখানে যেহেতু রাখা হয়, তাই এটার নাম হচ্ছে ডোর ম্যাট। আর আরেকটা নাম হচ্ছে ফ্লোর ম্যাট। আবার বিছানার পাশে যদি থাকে তাহলে এটাকে বেড সাইড ম্যাটও বলা যায়। তারপরে পাটি,
এটা আমাদের ট্রেডিশনাল একটা আইটেম, যদিও এখন অনেকেই চেনে না বা অনেকের বাসায় থাকে না, বাট আমাদের বাসায় ছিল আগে, এখন নেই। পাটি, ঠান্ডা লাগে ফ্লোরে বেছায় গরমের দিনে। তো এখন তো টাইলস থাকে ঘরে, আগে তো দেখা গেল কাঁচা ফ্লোর থাকতো, তো পাটি বিছিয়ে অনেক কাজ করা হতো বা উঠানে পাটি বেছানো হতো। আর এখনো তো পাটি আমরা দেখতে পাই, বিশেষ করে মেলায় পাটি বিক্রি করা হয়, রথ মেলায়ও ছিল। তো পাটিটা বানানো হয় কি দিয়ে? খড়কুটো দিয়ে, খড় দিয়ে বা বাঁশ দিয়ে। তো এর জন্য একটা স্পেসিফিক ওয়ার্ড হচ্ছে স্ট্র। স্ট্র আর এর সাথে হচ্ছে বিছানোর জিনিস ম্যাট। তো পাটির ইংরেজি হচ্ছে স্ট্র ম্যাট, এটা মনে রাখবো। স্ট্র মানে হচ্ছে কি? কাঠি, তিনকা, হিন্দিতে বলে তিনকা। তো যেটা দিয়ে পাখিরা বাসার বাড়ি তৈরি করে বা গরু খায় খড় আর কি, শুকনো ঘাস বা বাঁশের চামড়া, বাঁশের পিল। তো এটা এই জন্য এটাকে বলা হয় স্ট্র ম্যাট। আচ্ছা, তারপরে আসতেছে আমাদের দেশে যেটাকে ওয়ার্ড্রোব বলা হয়, আমিও এটাকে ওয়ার্ড্রোবই বলি। বাট যেহেতু আমি ইংলিশ শেখাই, সেক্ষেত্রে আমি রিসার্চ করি, তো বিদেশে আসলে এটাকে ওয়ার্ড্রোব বলে না, এটাকে বলে চেস্ট অফ ড্রয়ার্স। কেন চেস্ট অফ ড্রয়ার্স বলে? চেস্ট বলতে বোঝায় সিন্দুক, মানে কোনো একটা আকৃতি, সিন্দুক যেখানে কিছু রাখা হয়, বাক্সটাই। তো যেহেতু এটা একটা ড্রয়ার আছে, তাই এটার নাম হচ্ছে চেস্ট অফ ড্রয়ার্স। এর আরেকটা নামও আছে, সম্ভবত ড্রেসার বা এরকম কিছু একটা, আমার এই মুহূর্তে নামটা মনে নাই। তো এটার কমন নাম হচ্ছে চেস্ট অফ ড্রয়ার্স। আর আমরা ড্রয়ার বলি, তবে সঠিক উচ্চারণ হচ্ছে ড্রয়ার্স। আর এইটাকে বলা হয় বিদেশের ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোব আমাদের দেশে এটাকে বলে। তো আমি সার্চ করলাম যে তাহলে এটাকে ওয়ার্ড্রোব কেন বলে। তো ওয়ার্ড্রোবের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে বার থাকবে, কাপড় ঝুলানোর, হ্যাঙ্গার ঝুলানোর। তো এই ওয়ার্ড্রোবে দেখেন বার আছে, এই জন্য এটাকে বলা হয় ওয়ার্ড্রোব। আর পাশাপাশি ড্রয়ার তো আছেই, ড্রয়ার, সঠিক উচ্চারণ হচ্ছে ড্রয়ার, আমরা ড্রয়ার বলতে অভ্যস্ত। তারপরে এটা হচ্ছে একটা গাছের মতো কাপড় রাখার জন্য। তো গাছের মতো কাপড় রাখার জন্য কাপড়ের ইংরেজি হচ্ছে ক্লোথস, আমরা এটাকে বলবো ক্লোথস ট্রি। আর কোট রাখার জন্য যদি হ্যাঙ্গার হিসাবে বলি তাহলে কোট হ্যাঙ্গার। তারপরে কোট র্যাক বা ক্লোথস র্যাক, এটাও বলতে পারি। এটাও এক প্রকারের র্যাক, আলনা। আচ্ছা, এগুলোকে আমি আনহাইড করিনি, আমি একটু আনহাইড করে দিই যাতে আপনারা বানানগুলো দেখতে পারেন। ওয়ার্ড্রোব বানানটা দেখে নিয়েন, আর কোট স্ট্যান্ড। তারপরে এটাও এক প্রকারের স্ট্যান্ডই বলা চলে, আলনা আর কি। আলনার ইংরেজি হচ্ছে র্যাক, তবে এটা দেয়ালের আলনা। আর এটাতে কি আংটা আছে, আংটা ইংরেজি হচ্ছে হুক। তো এটাকে আমরা বলতে পারি ক্লোথস হুক র্যাক, অথবা হুক র্যাক, অথবা ওয়াল র্যাক, ওয়াল মাউন্টেড র্যাক, ওয়াল অ্যাডজাস্টেড র্যাক, এটসেট্রা, অনেক কিছু বলতে পারি। এটাও এক প্রকারের র্যাক, মানে আলনা। কিসের র্যাক? জুতার। জুতা ইংরেজি হচ্ছে শু, সো ইট ইজ আ শু র্যাক। Wait a minute, what did I do? Okay, let me make them black. তারপরে দেখেন এখানে একটা লোক একটা আর্ম চেয়ারে লিন করে বসে আছে, মানে একদম ঢেলান দিয়ে বসে আছে। তো আমাদের ওয়ার্ডটা আর্ম চেয়ার না, মূলত পা যে রেখেছে একটা টুলের উপরে, এটার ইংরেজি জানবো আমরা। এটার জন্য একটা স্পেসিফিক ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অটোম্যান। অটোম্যান যদি কারো মনে না থাকে তাহলে মনে রাখবেন হচ্ছে পা ইংরেজি ফুট, আর পা বসার জিনিসকে বলে স্টুল। তো ইংরেজি হচ্ছে ফুট স্টুল, আর স্পেসিফিক নাম হচ্ছে অটোম্যান। আমরা বানানটা দেখে নেই, OTTO, অটো, MAN, ম্যান, অটোম্যান। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা ঘুমিয়ে আছে একটা খাটে, যেটার চারপাশে কি রিলিং আছে বা রেলিং আছে, বর্ডার আছে। এটার জন্য ইংরেজি ওয়ার্ড আছে দুইটা, একটা হচ্ছে কট আর একটা হচ্ছে ক্রিব। বানানগুলো দেখে নেই, কট এবং ক্রিব, শিশুদের খাট, বাচ্চারা যাতে পড়ে না যায় এই জন্য এই খাটটা বানানো হয়। আর এখানে দেখেন একটা বাবু দোলনায় শুয়ে আছে, এন্ড দ্য বেবি ইজ স্মাইলিং। তো দোলনার ইংরেজি দুইটা দোলনা আছে, একটা হচ্ছে যেটা আমরা খেলার জন্য, আনন্দের জন্য দোল খাই, সেটা, ওটাকে বলে সুইং। আর এটা হচ্ছে বাচ্চাদের ঘুম পাড়ানোর দোলনা, এটার ইংরেজি হচ্ছে ক্র্যাডল। তো অনেক ধরনের ক্র্যাডল থাকে, একটা হচ্ছে এটা তো কাপড়কে দুই সাইড দিয়ে আই থিঙ্ক কোনো হুকের সাথে আটকে বা কোথাও বেঁধে এটাকে তৈরি করা হয়েছে, বাট কিনতেও পাওয়া যায় ক্র্যাডল, একদম পুরা স্ট্রাকচারটাই দোলনার থাকে। এটাকে কালো করে দেই, ক্র্যাডল বাচ্চাদের দোলনা। তারপরে আছে খেতা, যেটাকে বইয়ের ভাষায় বলা হয় কাঁথা।
তো আমার কাছে কাঁথা বলাটা একদমই পছন্দ না, খেতা, এটাই আমাদের ট্রেডিশনাল ওয়ার্ড, আমাদের ঐতিহ্যবাহী শব্দ খেতা। আপনি যদি কোথাও বেড়াতে যান আর যদি বলেন যে আপনাদের কাছে কি কাঁথা আছে, তাহলে কেমন শোনায় না, অকওয়ার্ড। আমার একটু খেতা লাগবে, একটু শীত 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 ভাব, তো একটু খেতা লাগবে এরকম, তো খেতাটা বেশি ভালো লাগে। তো যাই হোক, খেতার ইংরেজি শেখার আগে আমাদেরকে শিখতে হবে যে লেপের ইংরেজি কি, যেটা গায়ে দেওয়া হয়। লেপের ইংরেজি হচ্ছে কুইল্ট অথবা ডুভে অথবা কমফোর্টার। বেশিরভাগ বইয়ে পড়ানো হয় কুইল্ট বাংলা মিডিয়াম স্কুলে, আবার বাইরের দেশে ডুভে শব্দটা বেশি প্রচলিত। আর কমফোর্টার, আজকাল দেখবেন অনলাইনে কমফোর্টার বলে বিক্রি করে এই ধরনের ল্যাপ, যেগুলো রেডিমেড ওরা বিক্রি করে। তো এবার আমরা শিখি কাঁথার ইংরেজি কি। কাঁথাও কিন্তু এক প্রকারের ল্যাপ, তবে এটা পাতলা থাকে। আমাদের মায়েরা কি শাড়ি দিয়ে তৈরি করে বা উচ্ছিষ্ট কাপড় দিয়ে তৈরি করে, মেলায় বিশেষ করে পাওয়া যায় কাঁথা। তো কাঁথা শব্দটার সাথে যেহেতু লেপের সম্পর্ক, তো এটাকেও কুইল্টি বলা হয়। তবে আগে স্পেসিফাই করার জন্য, যেহেতু আমাদের একটা ট্রেডিশনাল ওয়ার্ড, আমরা বলি কাঁথা কুইল্ট। কাঁথা বানানটা দেখে নেই। এখানে চন্দ্রবিন্দুটাকে বোঝানোর জন্য একটা এন দেওয়া হয়েছে, কে এ এন, কান, টি এইচ এ, কান্থা। তবে আমি যেহেতু জানি এটা এন না, এটা চন্দ্রবিন্দু, তাই আমি বলছি কাঁথা কুইল্ট। কেউ না জানলে এটাকে কান্থা কুইল্ট বলতে পারে, কিন্তু এটা আমাদের দেশি শব্দ কাঁথা। তো কাঁথার সাথে কুইল্ট মিলেছে। কুইল্ট মানে কি? ল্যাপ। তাহলে কাঁথা কুইল্ট মানে কাঁথা ল্যাপ। আমাদের দেশে এটাকে কাঁথা বলে, বাইরের দেশে যেহেতু চেনে না তাই এটাকে কাঁথা কুইল্ট বলা হচ্ছে। তারপরে আছে তোষক, জাজিম, এটসেট্রা। এগুলোর ইংরেজি হচ্ছে ম্যাট্রেস। এখন এখন তো আমাদের দেশে ম্যাট্রেস কিনতেই পাওয়া যায়, ডাইরেক্ট মোটা থাকে। কিন্তু আমরা মনে করি যে শুধু ওটাকেই বুঝি ম্যাট্রেস বলে, বাট আসলে তোষককেই ম্যাট্রেস বলে। সেটা যেটা দিয়ে তৈরি হোক, তুলো দিয়ে, তারপর হচ্ছে হাস্ক দিয়ে, মানে কোকোনাট হাস্ক দিয়ে, কোকোনাটের ছাল দিয়ে, আর হলো ম্যাট্রেস কি দিয়ে তৈরি হয়, ওটাও মানে ফোম টোম বা অন্যান্য লেয়ার্স থাকে কিছু। তো সব তোষকই হচ্ছে ম্যাট্রেস। তারপর হচ্ছে কোলবালিশ। কোলবালিশের কমন ইংরেজি আমরা জানি, সেটা হচ্ছে সাইড পিলো বা ব্যাট সাইড পিলো। আর স্পেসিফিক ওয়ার্ড হচ্ছে বলস্টার। লেখাটাকে আনহাইড করে দিলে দেখতে পারবেন, বিওএল, বল, এসটিআর, বলস্টার। অনেকে আবার এটাকে ব্লস্টার লেখে, বাট এটা আসলে বলস্টার। তারপরে এটা একটা বালিশ, তবে আমি এটা বালিশের উদ্দেশ্যে দেইনি, কারণ বালিশ ইংরেজি আমরা সবাই জানি পিলো। এটা হচ্ছে বালিশের একটা কভার। তাহলে বালিশ ইংরেজি যদি পিলো হয়, তাহলে বালিশের কভার তো পিলো কভার হবে। আর এটার আরেকটা ইংরেজি আছে, আমরা যেরকম মোবাইলের যে আমরা খাপ, মোবাইলকে ঢাকার জন্য আমরা যেটা ব্যবহার করি, সেটার ইংরেজিকে বলে কেস বলি, বা সাবানের কেস বলি। ঠিক এটাকে আমরা পিলো কেসও বলতে পারি। এখানে দেখতে পাচ্ছেন একটা সোয়েটারের যে সুতা থাকে, মানে একটু মোটা টাইপের সুতা, এটা একটা গুলি, মানে একটা গোল্লা, সুতার গুল্লা বলে এটাকে। তো সুতার ইংরেজি হচ্ছে ইয়ার্ন, মানে একটু মোটা সুতা। আর পাতলা টাইপের সুতা হলে থ্রেড বলা হয়, থ্রেড। তো এটাকে আমরা বলবো গোলক। গোলক শব্দের ইংরেজি হচ্ছে বল। তো বল অফ ইয়ার্ন অথবা বল অফ থ্রেড। তারপরে এটা সুতার রিল, মানে কি বলে এটাকে, সুতা, সুতা খালি সুতা বলি আমরা না, যে একটা সুতা নিয়ে আসো, এই কালারের একটা সুতা নিয়ে আসো। আবার সুতার রিলও আমরা বলি। তো সুতা ইংরেজি যদি থ্রেড হয়, তাহলে এটার ইংরেজি হবে রিল অফ থ্রেড। আরেকটা ওয়ার্ড হচ্ছে স্পুল অফ থ্রেড। স্পুল বলতে বোঝানো হচ্ছে যেটার উপরে সুতাটা পেঁচানো থাকে, ওই রিলটাকে স্পুল বলা হয়। তাহলে আমরা এটাকে রিল অফ থ্রেডও বলতে পারি, স্পুল অফ থ্রেডও বলতে পারি। লেট মি আনহাইড দিস। এই তাহলে কি কি পাইলাম? এটা যেহেতু গোলাকৃতির, তাই এটা বল অফ থ্রেড বা বল অফ ইয়ার্ন। এটা আরেকটা নাম আছে, ক্লু, বলতে ভুলে গিয়েছিলাম। এটা কিন্তু ক্লিউ উচ্চারণ হবে না, এটা হবে ক্লু। এটা ওল্ড ফ্যাশন ওয়ার্ড, বাট এখানে আমি দিয়েছি সুতার গুলি। আর এটা হচ্ছে স্পুল অফ থ্রেড অথবা রিল অফ থ্রেড। থ্রেড মানে হচ্ছে সুতা, ইয়ার্ন মানেও সুতা, তবে একটু মোটা সাধারণত বোঝায়। তারপর হচ্ছে সেলাই মেশিন। অনেকের ঘরেই থাকে, আমার ঘরেও আছে। ইনফ্যাক্ট আমার নিজস্ব সেলাই মেশিন আছে, কিনেছিলাম সেলাই শিখবো করে, পরে আর শেখা হয়নি। সিঙ্গার থেকে কিনেছিলাম, অল ইন ওয়ান। তো সেলাইয়ের ইংরেজি হচ্ছে সো, SEW, সো, যেটাকে আমরা সিউ বলে থাকি। সঠিক উচ্চারণ হচ্ছে সো। তো সেলাই মেশিনকে বলা হয় সোয়িং মেশিন। সাধারণত এটাকে সুইং লেখা হয়, সুইং, সুইং অপারেটর এরকম পদ থাকে গার্মেন্টসে, কিন্তু আসলে উচ্চারণ হচ্ছে সোয়িং, সোয়িং মেশিন, সেলাই মেশিন। আমরা মেশিন বলি,
তবে ইংরেজি উচ্চারণ হচ্ছে মেশিন। তারপর এটা হচ্ছে ট্রেডিশনাল একটা জিনিস, ইঞ্চি ট্যাপ। ছোটবেলা আমার আম্মুর ইঞ্চি ট্যাপ নিয়ে আমি এরকম রোল করতাম, তারপর আবার হঠাৎ করে ছেড়ে দিতাম, তো রোলটা আনরোলড হতো, ভালো লাগতো দেখতে। তো এটার জন্য স্পেসিফিক ওয়ার্ড হচ্ছে ইঞ্চি ট্যাপ না, মেজারিং টেপ। মেজার মানে হচ্ছে মাপা, আর টেপ মানে হচ্ছে ফিতা। এটা আবার টিএপি ট্যাপ না, কিন্তু এটা হচ্ছে টিএপি ট্যাপ হচ্ছে কল, আর এটা হচ্ছে টিএপিই টেপ। টেপ মানে হচ্ছে ফিতা, যেরকম আগে ক্যাসেটের ফিতা ফিতা থাকতো, ক্যাসেট ট্যাপ রেকর্ডারে আমরা যে ক্যাসেট দিতাম, ট্যাপ রেকর্ডার আমিও বলে ফেলেছি, টেপ রেকর্ডারে আমরা যে ক্যাসেট দিতাম ওইটাতেও ফিতা থাকতো, মানে টেপ থাকতো। আমরা বাংলা বলার সময় ট্যাপ বলি, যে ট্যাপটা দে, কস্টেপ বলি, কস্টেপ, ট্যাপ ইত্যাদি বলি, বাট আসলে উচ্চারণটা হচ্ছে টেপ। তো এটার ইংরেজি হচ্ছে মেজারিং টেপ অথবা মেজারার, শুধু মেজারার বললেও হয়, মেজারিং টেপ অথবা মেজারমেন্ট টেপ এগুলো বলা যায়। লেখাটা আনহাইট করে দিই, বানানটা দেখে নেন, MEA মে SURING, জারিং, মেজারিং টেপ। আর এটা হচ্ছে মেজারার, মেজার মানে হচ্ছে মাপা, এটাকে এবার মেজার বলে, মেজার না, এটা মেজার। তারপরে এটা হচ্ছে টেবিলের কাপড়, কাপড়ের টুকরাকে আমরা বলি ক্লথ। আর কাপড় চুপুর যেটা আমি পরে আছি বা আমরা পরি, শার্ট প্যান্ট সব মেয়েরা যা পরে, এটাকে বলে ক্লোথস। ক্লোথস একটা শব্দ আর ক্লথ আর একটা শব্দ। ক্লথ মানে হচ্ছে কাপড়ের টুকরা। তো টেবিলে তো আর জামা কাপড় পরানো হয় না, এটা তো একটা কাপড়ের টুকরা বিছানো হয়। এর ইংরেজি হচ্ছে টেবিল ক্লথ, টেবিল ক্লোথস না, কিন্তু অনেকেই ভুলটা করেন। We have reached the last row of our sheet and we can see a napkin which is served on a bowl, on a plate. তো রেস্টুরেন্টে সার্ভ করা হয়, আর এখন তো টিস্যুই দেওয়া হয়। তো টিস্যু হোক বা রুমাল হোক, এটাকে বলে ন্যাপকিন। আর এটার আগে একটা বিশেষণ থাকবে, সেটা হচ্ছে টেবিল ন্যাপকিন, কারণ ন্যাপকিন বলতে ময়লা মোছার জন্য ন্যাপকিন ইউজ করা হয় বা অন্যান্য কাজেও ইউজ করা হয়। তো এটার নাম হচ্ছে টেবিল ন্যাপকিন বা টেবিল টিস্যু, টিস্যু যদি দেয়। এটা হচ্ছে একটা তেনা, মানে ন্যাকড়া, বিভিন্ন কিছু মোছার জন্য যে ব্যবহার করা হয়। এটার ইংরেজি হচ্ছে র্যাগ, RAG, র্যাগ। মূলত র্যাগ বলতে বোঝায় ছেঁড়া কাপড়, জীর্ণ কাপড়, মানে যেটা কাজে লাগবে না এরকম কাপড়, কাপড়ের টুকরা, ময়লা কাপড় ইত্যাদি। তো এটাকে ইংরেজিতে র্যাগ বলা হয়, কিন্তু রাগ না। রাগ মানে হচ্ছে ছোট কার্পেট যেটা বেছায়, এর আগে আমরা পড়েছি। আর এটা হচ্ছে র্যাগ। আর ইউ ক্যান সি ইন দিস পিকচার আ কিড ইজ ব্লোয়িং হিজ নোজ। ব্লো মানে হচ্ছে কি নাক ঝাড়া দেওয়া, অর্থাৎ করা। আমাদের দেশে নর্মালি আমরা রাস্তায় দেখে থাকি, অনেক মুরব্বীরা বা অনেক পুরুষ বিশেষ করে রাস্তায় হাঁটার সময় এরকম করে, দেয়ালে মুছে বা লুঙ্গিতে মুছে। তো খুবই ডিসগাস্টিং, আমি জীবনে করিনি এরকমটা। আর এটা কেন করতে হয় আমি বুঝি না, নাকে কি এতই ময়লা থাকে যে রাস্তায় হাঁটার সময় খ্যাত খ্যাত করতে হবে আর দেয়ালে মুছতে হবে? তো এটা আমাদের মানে আমরা যে বাঙালি, এটা একটা প্রমাণ আর কি। বাইরের দেশে অনেকে এরকম করে এবং জরিমানাও, তাদের জরিমানার সম্মুখীন হতে হয়, আমি পড়েছি বিভিন্ন আর্টিকেলে, ফেসবুকে এসেছে। তো যাই হোক, বাঙালিদের নিয়ে সমালোচনা না করি, আমি বাংলাদেশকে ভালোবাসি, এখান থেকে আমি অনেক কিছু পাচ্ছি। হ্যাঁ, তো বাট এটা করে থাকে বাঙালিরা। তো এটা হচ্ছে আ কিড ইজ ব্লোয়িং হিজ নোজ। আর নোজ ব্লো করার জন্য সেই কি করছে, একটা রুমাল ব্যবহার করছে। তো রুমাল দিয়ে আমরা নাক পরিষ্কারও করতে পারি ঠান্ডা লাগলে, তারপরে ঘাম মুছতে পারি, হাত মুছতে পারি, অনেক কিছু করতে পারি। রুমালের ইংরেজি হচ্ছে হ্যাংকাচিফ। বানানটা আমি, ও আচ্ছা, আমি এই লেখাগুলোকে আসলে আনহাইড করতে ভুলে গেছি, আমি এগুলো আনহাইড করে দিচ্ছি। এটা হচ্ছে টেবিল ন্যাপকিন, এটা হচ্ছে র্যাগ, আর এটা হচ্ছে হ্যাংকাচিফ। হ্যাংকাচিফ বানানটাকে আমি একটু ব্রেকডাউন করে দিই। HAND হ্যান্ড, তারপরে KER কার, CHIEF চিফ। কিন্তু এটাকে যখন একত্রিত করে আমি উচ্চারণ করব, তখন এখানে স্ট্রেসিং গুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঙ্কার, ডিটা সাইলেন্ট হয়ে যাবে, হ্যাঙ্কার। আর চিফ শব্দটা হয়ে যাবে চিফ, হ্যাঙ্কচিফ। আপনারা গুগলে শুনে নিয়েন, আরো সুন্দর করে উচ্চারণ শুনতে পারবেন, because I am not a native speaker and I can't pronounce like them. তারপরে আছে অগ্নি নির্বাপক যন্ত্র। এই ওয়ার্ডটা আমি বেখেয়ালিতে আগে আনহাইড করে দিলাম। এই ওয়ার্ডটা এসছে এক্সটিংগুইশ শব্দটা থেকে। এক্সটিংগুইশ শব্দের অর্থ হচ্ছে নেভানো। সেটা কয়েল হতে পারে, মোমবাতি হতে পারে, কোথাও আগুন লাগলে সেটা নেভানো হতে পারে,
চুলাকে মানে টার্ন অফ না করে এমনিতে নেভানো হতে পারে, এক্সটিংগুইশ বলা হয় আগুন নেভানোকে। এটার জন্য আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে পুট আউট। কিন্তু এই ধরনের যন্ত্রের ক্ষেত্রে পুট আউট বলা হয় না, এক্সটিংগুইশ বলা হয়। তো এক্সটিংগুইশ থেকে এক্সটিংগুইশার, ফায়ার এক্সটিংগুইশার, এভাবে আমরা মনে রাখবো। আর বানানটা আমরা মনে রাখবো সিলেবল ভিত্তিক, EXX, TIN টিন, GUI গুই, SHER শার, এক্সটিংগুইশার। I hope you will remember this word and will not forget till your last breath, কারণ আমরা ভেঙে ভেঙে যখন একটা ওয়ার্ডকে বিশ্লেষণ করে মনে রাখবো তখন ভুলবো না। কিভাবে মনে রেখেছি? EXX, TIN টিন, GUI গুই, SHER শার, এক্সটিংগুইশার। আর ওয়ার্ডটা এসছে কোথা থেকে? এক্সটিংগুইশ থেকে, যার অর্থ হচ্ছে আগুন নেভানো, ফায়ার এক্সটিংগুইশার। আবার এটাকে অনেক অক্সিজেন সিলিন্ডার ভাবতে পারেন। তো একটা জিনিস বলে দেই, অক্সিজেন সিলিন্ডার তো হচ্ছে আগুন বাড়াবে আরো, কারণ অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে। এটার ভিতরে থাকে কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেন গ্যাস। আমার এক ছাত্রী, সে লিখেছিল অক্সিজেন সিলিন্ডার। আচ্ছা, তারপরে এটা হচ্ছে পানি গরম করার রড বা পানি গরম করার হিটার। তো এটাকে বলা হয় ইমার্শন রড বা ইমার্শন হিটার বা পোর্টেবল হিটার, পোর্টেবল ওয়াটার হিটার, এটা আমরা বলতে পারি। ইলেকট্রিক হিটার এটাও বলতে পারি। তো বাট এটা স্পেসিফিক নাম হচ্ছে ইমার্শন রড বা ইমার্শন হিটার। লেখাটা আনহাইড করে দেই, বানানটা দেখে নেন, IMMERSION, ইমার্শন। আর হিটার বানান তো আমরা জানি। তারপরে দ্য লাস্ট ওয়ার্ড ইজ আ কার্টেন টাইপ অফ সামথিং, মানে পর্দার টাইপের কিছু একটা। বাট এটা হচ্ছে বাইরের দেশে এই ধরনের পর্দা ইউজ করা হয়। একদিকে একটা রোপ থাকে, ওটা টানলে কি হয়, এটা স্ট্রেচড হয়, মাঝখানে ফাঁকা থাকে আলো বাতাস আসার জন্য। আবার আরেকটা রোপ টানলে কি হয়, এটা কোলাপসড হয়ে যায় এবং তখন জানালাটা খুলে যায়। আর বন্ধ থাকাকালীন মাঝখানে একটু ফাঁকা থাকে যাতে করে আলো বাতাস আসতে পারে। তো এটার সাথে অন্ধ ওয়ার্ডটার সম্পর্ক। অন্ধ ওয়ার্ডের ইংরেজি হচ্ছে ব্লাইন্ড। তো এটাকে বলা হয় উইন্ডো ব্লাইন্ড। দেখি উইন্ডো ব্লাইন্ড নাকি, হ্যাঁ উইন্ডো ব্লাইন্ড, জানালার পর্দা বিশেষ। তো we have learned total 36 words. Total 36 words have been covered in this video. Pillowcase, pillow cover, hai. Okay, I hope with the help of this video you can learn these words and will not forget ever till your last breath, because I broke down the words and I tried to record this so that you can revive this lesson. Thank you.